শ্রীর বয়স 42 বছর। তবে এত বছর হয়ে যাওয়ার পরও আজ পর্যন্ত তার কপালে একটা গার্লফ্রেন্ড জোটেনি। তাই সে তার একাকিত্ব দূর করতে জয়েন করে একটা অশ্লীল অ্যাপে। আর সেখানেই একাধিক মেয়ের সাথে সে সম্পর্কে জড়ায়। কিন্তু এক পর্যায়ে গিয়ে তার বিয়ে ঠিক হয় খুবই সুন্দরী এক মেয়ের সাথে। তবে বিপত্তি তো ঘটে তখন যখন শ্রী জানতে পারে যে তার এই হবু সুন্দরী বউও সেই অশ্লীল অ্যাপ ব্যবহার করত আর বিভিন্ন ছেলেদের সাথে কথা বলতো। এখন দেখার বিষয় এটি যে সে কি তার এই সুন্দরী বউয়ের রূপে পাগল হয়ে তার এই দোষ মেনে নিবে, নাকি তাদের বিয়েটাই ভেঙে দিবে। কি হবে তাদের এই সম্পর্কের? শ্রী কি তবে আজীবন সিঙ্গেলই থেকে যাবে? চলুন সেটাই দেখে আসা যাক আজকের গল্প আপ জেসা কোইতে। শুরুতে আমরা একটা ছেলেকে দেখতে পাই, তার নাম হলো শ্রী অশোক কুমার। সে তার স্কুলের লাস্ট দিনের পার্টিতে ছিল। সে সময় তার একজন ক্লাসমেটকে অনেক ভালো লাগতো, তাই সে পার্টি শেষে মেয়েটির সাথে দেখা করে আর তাকে একটা রিং দিয়ে তার লাভ এক্সপ্রেস করে। তখন মেয়েটি তাকে বলে যে সে তাকে পছন্দ করে না। সে তার দিকে তাকায় বা কথা বলে তার মানে এই না যে সে তাকে পছন্দ করে। তাছাড়া সে যেই রিং নিয়ে এসেছে সেই রিংটা তো অ্যাটলিস্ট রিয়েল রিং আনতে পারতো, কারণ তার বাবা একজন জুয়েলার। রিং দেখেই সে বলে দিতে পারছে যে এটা ফেক রিং। তখন শ্রী তাকে বলে যে সে রিয়েল রিং আনতে চেয়েছিল, কিন্তু তার ফ্রেন্ড তাকে বলেছে যে মেয়ের বাবা জুয়েলার হয়েছে তো কি হয়েছে, মেয়ে তো আর হীরা না। শ্রী তো বোকার মতো করে মেয়েটিকে এসব বলে দেয়। মেয়েটিও তো তখন তার উপর রেগে যায় আর তাকে বলে যে তার এমন স্বভাবের জন্যই সে না কখনো লাইফে মেয়ে পাবে, না কোনো মেয়ের সাথে ইন্টিমেট হতে পারবে। সে আজীবন সিঙ্গেলই থেকে যাবে। তো এরপরই সে তাকে একটা চড় মেরে সেখান থেকে চলে যায়। বেচারার তো আর বলার কিছুই থাকে না। এখান থেকে আমাদেরকে প্রায় 20 বছর পরের দৃশ্য দেখানো হয়। আসলে সেই স্কুলের মেয়ের দেওয়া অভিশাপ হয়তো তার গায়ে সত্যিই লেগে গেছে, যার জন্য এত বছর হয়ে গেল শ্রী চাকরি করে, তারপর একটা বাসাও ভাড়া নিয়ে থাকে। কিন্তু সেখানে সে একা। এখনো তার বিয়েই হচ্ছে না, আর না কখনো তার কোনো গার্লফ্রেন্ড হয়েছে। মানে বেচারা পিওর সিঙ্গেল এবং ভার্জিন। যাক, তো এরপরই শ্রী সকালে উঠে রোজকার মতো রেডি হয়ে নেয় আর অফিসের জন্য বেরিয়ে পড়ে। তার আগে সে জিমে তার ভাইয়ের সাথেও দেখা করতে যায়, কারণ সে তার নিজের ভাইয়ের বাসাতেই ভাড়া থাকতো। তখন তার ভাই তাকে বলে যে শ্রীর মতো বয়সে সে তার বাচ্চাদের হোস্টেল ফি দিত, কিন্তু সে এখানে এখনো বাসা ভাড়া দিয়ে যাচ্ছে। তাছাড়া তার প্রপার্টি ডিলিং এর বিজনেস আছে, সেখানে সে জয়েন করতে পারে। এইদিকে সে তার নিকাম্মা ফ্রেন্ডকে তার অফিসে চাকরি দিয়েছে, তারপর তার ওয়াইফ সহ তাদের বাসায়ও থাকতে দিয়েছে। আর এইদিকে সে তার ভাই হয়ে স্ট্রাগল করছে। তাছাড়া তাকে তো এখন বিয়েও করতে হবে। তখন শ্রী তাকে বলে যে যেই জিনিস কখনোই হবে না তা নিয়ে চেষ্টা করারও বা কি দরকার। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। এরপরই সে বাসে করে তার কাজে যেতে থাকে। আসলে সে একটি সরকারি বয়েজ স্কুলের সংস্কৃতর টিচার ছিল। তো যাওয়ার সময় তার ভাবি কুসুম তাকে কল করে। ভাবির সাথে তার ফ্রেন্ডলি সম্পর্ক ছিল। তো ভাবি তাকে কল করে জানতে চায় যে সে কেমন টাইপের আচার বানাবে। শ্রী তখন তাকে আইডিয়া দেয়। এরপর সে তার স্কুলে চলে আসে। স্কুলের স্টুডেন্টরা অনেক বেশি বিচ্ছু ছিল। তারা সবাই তো জানতো যে শ্রী এই 42 বছর বয়সেও সিঙ্গেল রয়েছে, তাই তারা সবাই সব সময় তাকে নিয়ে মজা করত। বিশেষ করে একটি ছেলে যার নাম হলো রাকেশ। শ্রীর এখন কিছুই যায় আসে না, কারণ শ্রীর এই সবকিছু শুনতে শুনতে সয়ে গিয়েছিল। এরপরই শ্রী স্কুল শেষ হলে তার বন্ধু সুশান্তের সাথে দেখা করতে যায়। সুশান্তের একটি ফটোগ্রাফি স্টুডিও ছিল। তো সেখানে সে শ্রীর ম্যারেজের সিভির জন্য ছবি তুলতে থাকে। এই নিয়ে এত বছরে সে অনেকবার তার ছবি তুলে দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত শ্রীর বিয়েই হলো না। এই নিয়ে সুশান্ত শ্রীকে বলতে থাকে যে তার স্টুডেন্টরা, তার প্রতিবেশীরা, তার নিজের ভাই, তারা সব সময় তাকে তার বিয়ে নিয়ে কথা শোনায়। আর এখনো পর্যন্ত শ্রী কোনো মেয়ের সাথে দেখা করে তার সাথে বিয়ে ঠিক করতে পারলো না। এটা শুনে শ্রী তাকে বলে যে সে অনেক মেয়ের সাথে বিয়ের জন্য দেখা করেছে, কিন্তু সব মেয়েদের কাছে তাকে অদ্ভুত বলে মনে হয়েছে। কেউ তাকে কখনো পছন্দই করলো না। তখন সুশান্ত তাকে বলে যে তার এই সমস্যার জন্য তার কাছে অনেক ভালো একটি সলিউশন আছে। এটা বলে সে তাকে একটি অ্যাপের কথা বলে। এই অ্যাপের নাম হলো আপ জেসা কোই, যে অ্যাপে কিনা সে তার নাম এবং ফেস লুকিয়ে রেখে অন্যান্য মেয়েদের সাথে কথা বলতে পারবে আর তাদের সাথে প্রেম আলাপও করতে পারবে। সুশান্ত আরো বলতে থাকে যে সে জানে একাকী থাকা একটা মানুষের জন্য কতটা বেশি কঠিন। তাই শ্রী যদি এই অ্যাপের সাবস্ক্রিপশন নিয়ে নেয় তাহলে কিছু সময়ের জন্য হলেও তার মনে হবে যে তার নিজের বলতে কেউ আছে। তো তার এই আইডিয়া শুনে শ্রীর কাছে ভালো লাগে, তাই সে রাতে বাসায় গিয়ে সেই অ্যাপ ডাউনলোড করে আর অ্যাপের সাবস্ক্রিপশন কিনে নেয়। এরপর অনেক সাহস করে সে একটি মেয়েকে কল করে। মেয়েটিকে সে তার নকল নাম বলে আর তার কাছে জিজ্ঞেস করে যে সে কেমন আছে, কি করছে, রাতে খাবার খেয়েছে কিনা। তো মেয়েটি তখন তার এমন নর্মাল প্রশ্ন শুনে অনেক অবাক হয়। মেয়েটি তো তার সাথে
ফ্লার্ট করারও চেষ্টা করতে থাকে, কিন্তু শ্রী এই সবকিছু অতটা বোঝে না, তাই সে কিভাবে তার সাথে ফ্লার্ট করতে হবে সেটা বুঝতে পারছিল না। তখন মেয়েটি তার কাছে জিজ্ঞেস করে যে তার লাভ ল্যাঙ্গুয়েজ কি। শ্রী তাকে বলে যে তার লাভ ল্যাঙ্গুয়েজ হলো সংস্কৃত। মেয়েটি তো এটা শুনেই হেসে দেয় আর বলতে থাকে যে এই সময় এসে কেই বা সংস্কৃততে কথা বলে। তখন শ্রী তাকে বলে যে ভাষার কোনোদিনও মৃত্যু হয় না, শুধু বিভিন্ন ভাষা বলার মানুষ দিনে দিনে কমে যায়। তো তার এই কথা শুনে এটা খুব ভালো করেই বোঝা যায় যে তার সামনে থাকা মেয়েটি তার এই কথাগুলো পছন্দ করছিল। তাই সে তখন শ্রীকে বলতে থাকে যে সে কি তাকে শুধু শ্রী বলে ডাকতে পারবে। শ্রীও তাকে অনুমতি দেয়। মেয়েটি তখন তাকে অনেক ভালোবাসা নিয়ে বিভিন্ন নাম ধরে ডাকতে থাকে। তো তার এভাবে তাকে ডাকার জন্য শ্রীর মনে হয় যে মেয়েটি হয়তো তার সাথে এখানেই আছে, তাই তার আর একাকিত্ব অনুভব হয় না। তো এর পরদিন তার সাথে তার বন্ধু সুশান্ত দেখা করতে আসে, আর তাকে আজ এত খুশি দেখে তার কাছে তার খুশির কারণ জানতে চায়। শ্রী তাকে জানায় যে অ্যাপের জন্য সে একদিনে যা অনুভব করেছে তা সে এত বছরেও করেনি, আর তাছাড়া এর আগে কেউ তার নাম ধরে এত সুন্দর করেও ডাকেনি। তো তাকে এত খুশি দেখে তখন তার বন্ধুও অনেক খুশি হয়ে যায়। যাক, তো পরদিন দেখানো হয় শ্রী তার স্কুলে গেছে, আর তার স্টুডেন্টরা এত বছরে প্রথমবার তাকে এভাবে মনে মনে হাসতে দেখে অনেক অবাক হয়। রাকেশ তো শ্রীর কাছে আসে আর তার কাছে জিজ্ঞেস করে যে সে কি ঠিক আছে। তখনই প্রথমবারের মতো শ্রীর রাকেশের উপর রাগও হয় না, সে তাকে শুধু বলে যে হ্যাঁ সে ঠিক আছে। এরপর থেকে শ্রী সেই অ্যাপের আরো অনেক মেয়েদের সাথে কথা বলতে শুরু করে। সে যত মেয়েদের সাথে কথা বলছিল তার মনে হচ্ছিল যেন তারা সবসময় তার সাথেই আছে। সে রান্না করার সময় তাদেরকে দেখতে পায়, চা খাওয়ার সময়ও তাদেরকে দেখতে পায়, তাছাড়া এক্সারসাইজ করার সময়ও তাদেরকেই দেখে। মোট কথা, এই অ্যাপের জন্য তার জীবন থেকে একাকিত্ব শব্দটা একদমই মুছে গিয়েছিল। তো এরপর দেখানো হয় একদিন রাতের বেলা শ্রী তার পোষা ইঁদুরের সাথে কথা বলছিল। তাকে সে বলতে থাকে যে তার চেহারা কোনো মেয়ে দেখেনি, এর জন্য তার সাথে এত মিষ্টি করে কথা বলছে। যদি তার চেহারা কেউ দেখতো তাহলে হয়তো তাকে ছেড়ে দিয়ে চলে যেত। এর থেকে বোঝা যায় যে শ্রীর মধ্যে তার বয়স এবং চেহারা নিয়ে ইনসিকিউরিটিজ রয়েছে। এখান থেকে এই দৃশ্য পরিবর্তিত হয়। আমাদেরকে শ্রীর ভাবি অর্থাৎ কুসুমকে দেখানো হয়। সে তার হাজবেন্ড অর্থাৎ শ্রীর ভাই দিলীপের জন্য রাতে চুলে গাজরা লাগায় আর সুন্দর করে সেজেগুজে রেডি হয়ে নেয়, কিন্তু দিলীপ সেখানে এসেই হাঁচি দিতে থাকে আর তাকে বলে যে সেনা তাকে চুলে এসব গাজরা লাগাতে মানা করেছে, সে জানে না এতে তার অ্যালার্জি আছে। তো তখন এসব শুনে তো কুসুম বেচারির মনটাই খারাপ হয়ে যায়। তবুও সে দিলীপ সেখানে আসলে তার পাশে গিয়ে বসে আর তাকে বলতে থাকে যে তাদের সম্পর্কটা অনেক বেশি একঘেয়েমি হয়ে গেছে, তাই তাদের উচিত কিছু একটা করা যাতে করে আবারও তাদের সম্পর্কটা সুন্দর হয়ে যায়। কিন্তু তখন দিলীপ তাকে বলে যে সে টিভিতে আজকালকার মুভি দেখে দেখে তার মাথাটা খারাপ করে ফেলেছে, সে তার মাথা থেকে এসব কথা বের করে দিক আর বাসার কাজে বেশি বেশি মনোযোগ দিক, সেটাই কাজে দিবে। তো তার এসব কথা শুনে কুসুম তো মন খারাপ করে শুয়ে পড়ে। সে তো তার সাথে একটু সময় কাটাতে চাচ্ছিল, কিন্তু এই লোকের তো কোনো আগ্রহই নেই। যাক, তো পরবর্তী দিন সকালেও কুসুম তার বাড়ির সামনে বসে তার আর দিলীপের সম্পর্ক নিয়েই ভাবতে থাকে। তখনই সেখানে তাদের প্রতিবেশী শঙ্কর আসে। শঙ্কর কাজের সূত্রে মুম্বাইতে থাকতো, কিন্তু তার ফ্যামিলির সবাই কলকাতায় থাকে। তো সে কলকাতায় ঘুরতে গিয়েছিল। তখনই কুসুমের জন্য সেখান থেকে বিখ্যাত সন্দেশ নিয়ে এসেছে, কেননা কুসুম তাকে তার আচার খাইয়েছিল। তো শঙ্কর তখন কুসুমের সাথে তার আচারের অনেক প্রশংসা করতে থাকে আর তাকে বলে যে তার তো তার আচারের বিজনেস দেওয়া উচিত। কুসুম তখন তাকে বলে যে তার মতো করে এত খুশি হয়ে কেউ কখনো তার আচারের প্রশংসা করেনি। তখন শঙ্কর বলে যে এরপর সে যা বলবে তা শুনে তো সে আরো বেশি খুশি হয়ে যাবে। যাক, এখান থেকেই দৃশ্য পরিবর্তিত হয়। আমাদেরকে আবারও কুসুমকে দেখানো হয়। সে শ্রীকে ভিডিও কল করে আর তাকে বলে যে আজ তাদের বাসায় শঙ্কর এসেছিল আর সে কলকাতা থেকে শ্রীর জন্য তার ভাইয়ের মেয়ের সম্বন্ধ নিয়ে এসেছে। এ কথা শুনে শ্রী কুসুমের কাছে জিজ্ঞেস করে যে মেয়ে কি তার ছবি দেখেছে। তার ভাবি বলে যে হ্যাঁ, মেয়ে তার ছবি দেখেছে, সে কি চাকরি করে তাও জানে, আর তাছাড়া মেয়েটিও একজন ফ্রেঞ্চের টিচার। তো তখন শ্রীর এটা তো বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে নর্মাল কোনো মেয়ে তাকে তার ছবি দেখে পছন্দ করেছে, এটা কিভাবে সম্ভব। তাই সে তার ভাবিকে বলতে থাকে যে মেয়েটির নিশ্চয়ই আগে বিয়ে ছিল আর বাচ্চাও আছে। ভাবি তাকে বলে যে না না, এরকম কোনো কিছুই নেই, মেয়েটির বয়স 32 বছর, একদম সিঙ্গেল আর জীবনে কখনোই বিয়ে করেনি।
শ্রীর কাছে তখনও বিষয়টা খটকা লাগছিল, কিন্তু ভাবির প্রেসারে পড়ে তাকে সেই মেয়ের সাথে দেখা করতে যেতে হয়। তো শ্রী ওই মেয়ের সাথে দেখা করার জন্য 3 ঘন্টা ড্রাইভ করে কলকাতা যায়, আর সেখানে একটি কফি শপে গিয়ে সেই মেয়ে আসার জন্য অপেক্ষা করে থাকে। তো অপেক্ষা করতে করতে সে সেখানে চা অর্ডার করে, কিন্তু ওয়েটার তাকে বলে যে তারা এখানে চা সেল করে না। তো শ্রী তখন শুধু পানি খায়। কিছুক্ষণ পরই দেখা যায় সেখানে সেই মেয়ের এন্ট্রি হয়। মেয়েটির নাম হলো মধু বসু। সে অত্যন্ত সুন্দরী ছিল। তাকে দেখেই তো শ্রী চোখ সরাতে পারছিল না। সে তো বিশ্বাসই করতে পারে না যে এমন সুন্দর একটা মেয়ে তাকে দেখে পছন্দ করেছে। তাই সে তখন মধুকে বলতে থাকে যে তার বয়স কিন্তু 42 হয়ে গেছে, তাছাড়া চাকরিতে সে খুব বেশি টাকাও ইনকাম করে না। এই কথা শুনে মধু তাকে বলে যে তার এতে কোনো সমস্যা নেই, কারণ সে নিজেও চাকরি করে এবং বেশ ভালোই ইনকাম করে। দুজনে মিলে ভালোভাবেই সংসার চালাতে পারবে। তখন শ্রী বলতে থাকে যে সে আসলে কি দেখে তাকে পছন্দ করেছে। মধু জানায় তার জন্য এই 2 বছরে প্রায় 35টি ছেলের সম্বন্ধ এসেছে। সবার নাম অনেক বেশি কমন ছিল, কিন্তু শ্রীর নাম সে আগে কখনোই শোনেনি, আর তার কাছে অনেক ভালোও লাগে। তাছাড়া সে যখন শ্রীর বায়োডাটা পড়ে তখন হবিতে শ্রী বাকি সবার মতো মাউন্টেন ক্লাইম্বিং বা খেলাধুলা করার হবি লেখেনি। সে যা সত্যি তাই লিখেছে, আর তা হলো তার কোনো হবি নেই। সে সবার থেকে আলাদা দেখেই তাকে তার ভালো লেগেছে। তো তারা সেখানে কথা বলছিল, তখনই সেখানে ওয়েটার আসে আর মধুর কাছে জিজ্ঞেস করে যে সে কোনো কিছু অর্ডার করতে চায় কি। তখন শ্রী মনে করে যে মধু হয়তো কোনো ধরনের কফি অর্ডার করবে, কেননা মধুর মতো এমন স্মার্ট মেয়েরা চা তো আর পছন্দ করবে না। কিন্তু তাকে অবাক করে দিয়ে মধু সেখানে চা অর্ডার করে। শ্রী তাকে বলে যেখানে তারা চা সেল করে না। তখন মধু সেখান থেকে তাকে একটি রাস্তার পাশের চায়ের দোকানে নিয়ে যায়, আর সেখানে গিয়েই তাদের জন্য দুধ চা অর্ডার করে। মধুর এমন লো মেইনটেনেন্স পার্সোনালিটি দেখে শ্রীর কাছে অনেক ভালো লাগে, কিন্তু তবুও সে মেনে নিতে পারছিল না যে মধুর মতো একটি মেয়ে তাকে পছন্দ করেছে। আর এই বিষয়টা সে তার বন্ধুর সাথেও শেয়ার করে। তার বন্ধু তাকে এত কিছু ভাবতে মানা করে আর বলে যে সে অলরেডি মধুকে নিয়ে রিসার্চ করেছে এবং জানতে পেরেছে যে কাল মধুর জন্মদিন, তাই কাল শ্রী আর সে মিলে কলকাতা যাবে। আর শ্রী মধুর জন্মদিনে তাকে সারপ্রাইজও দিবে, কারণ মেয়েরা এসব সারপ্রাইজ বেশ পছন্দ করে। তো তারা পরদিনই দুজন মিলে কলকাতা যাওয়ার জন্য ট্রেনে করে রওনা দেয়। তখন পথে সুশান্ত শ্রীকে বলে যে এখন সে তাকে তার মাস্টার প্ল্যানের ব্যাপারে জানাবে। তখনই সেখানে রাকেশ আসে, আর সুশান্ত বলে যে তারা রাকেশকে মধুর ফ্রেঞ্চ স্টুডেন্ট হিসেবে তাদের বাসায় পাঠাবে। আর তখন রাকেশ সেখানে গিয়ে তাদের জন্য মধু এবং তার পরিবারের সকল ইনফরমেশন এনে দিবে, যার ফলে মধুর কোনো পাস্ট বা কোনো কিছু আছে কিনা সেই ব্যাপারে তারা জেনে যাবে। তার এসব কথা শুনে শ্রীও তার প্ল্যানে রাজি হয়ে যায়। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়, আর আমাদেরকে মধুর পুরো পরিবারকে দেখানো হয়। তার একটা বিশাল বড় বাড়িতে একসাথে থাকতো। তো সেখানে রাকেশ পৌঁছে যায় এবং তার পরিচয় মধুর স্টুডেন্ট হিসেবে দেয়। তাকে দেখে মনে হচ্ছিল যে সে ফ্রান্স থেকে এসেছে, তাই সবাই তাকে কোনো সন্দেহ ছাড়াই তাদের বাসায় ওয়েলকাম জানায়। আর রাকেশ তখন তাদের সাথে মিশে তাদের ব্যাপারে পুরো ইনফরমেশন বের করে নেয়। আমরা তখন মধুর পরিবারের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মেম্বারকে দেখতে পাই। সে হলো মধুর দাদি। সে তার স্টুডেন্টদের ক্লাসিক্যাল মিউজিক শেখাতো। এরপর মধুর মাকে দেখানো হয়, তার নাম অনুপমা। তারপর মধুর দুজন মাসিকেও দেখানো হয়, আর তাদের হাজবেন্ডকেও আমরা দেখতে পাই। তো তারা সবাই আসলে একসাথে মিলেমিশেই থাকতো, আর তাদের সবার নয়নমণি হলো মধু। তারা সবাই মধুকে অনেক বেশি আদর করত আর অনেক বেশি ভালোবাসতো। যাক, তো এই সব ইনফরমেশন যখন শ্রী জানতে পারে তখন তো তার কাছে বেশ ভালোই লাগে। কিন্তু এরপর একদিন রাকেশ মধুর আর একজন স্টুডেন্টের সাথে দেখা করে। সেই স্টুডেন্ট তাদেরকে নতুন একটি ইনফরমেশন দেয়। সে রাকেশকে বলে যে সে কি নামিত আগারওয়ালকে চেনে। রাকেশ তার কাছে এই নামিতকে সেটা জানতে চায়। মেয়েটি তাকে বলে যে সে যেন মধুর কাছেই এই ব্যাপারে জিজ্ঞেস করে, সেটাই ভালো হবে। তো এরপর দেখানো হয় শ্রী মধুর সাথে দেখা করে আর তার কাছে সরাসরি নামিতের ব্যাপারে জিজ্ঞেস করে। প্রথমে তো মধু শ্রীর কাছে নামিতের নাম শুনে অবাক হয়ে যায়, আর সে নামিতের ব্যাপারে কিভাবে জানলো সেটা জিজ্ঞেস করে। তখন শ্রী তাকে বলে যে আসলে তার ফ্রেন্ডের মাধ্যমে সে কোনোভাবে জানতে পেরেছে। এটা শুনে মধু তাকে বলে যে সে কতটুকু জেনেছে তা সে জানে না, কিন্তু সে একটি ইভেন্টে গিয়েছিল। তখন সেখানে তার ওই নামিতের সাথে দেখা হয়। নামিত তার একজন স্টুডেন্টের ভাইও ছিল। এরপরই তাদের মধ্যে কথা হয়, আর ধীরে ধীরে তারা ডেটও করতে শুরু করে। রিলেশনশিপের 6 মাসের মাথায় সবকিছু আরো বেশি ইন্টিমেট হয়ে যায়। একদিন তারা অনেক বেশি ঘনিষ্ঠ হতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই নামিত মধুকে দুনিয়ার সবচেয়ে স্টুপিড কোশ্চেন করে বসে, আর তা হলো মধু কি ভার্জিন কিনা। মধু তো প্রথমে এই কথা শুনে ভেবেছিল যে সে হয়তো তার সাথে মজা করেছে, কিন্তু নামিত তো এ ব্যাপারে সিরিয়াস ছিল। আর এজন্য সেই দিনের পর থেকে মধু আর নামিতের সাথে কোনো সম্পর্ক রাখেনি।
সে সব সময় মনে করত যে নামিত অনেক স্মার্ট আছে, শিক্ষিত আছে। হয়তো সে এমন মেন্টালিটি রাখে না, কারণ 16-17 বছরের পর আজকাল কেই বা ভার্জিন থাকে, এমন কাউকে তো মিউজিয়ামেও খুঁজে পাওয়া যাবে না। তো এটা শুনে তখন শ্রী তো নিজেকে মিউজিয়ামে কল্পনা করতে থাকে, কারণ 42 বছর বয়সে এসেও সে এখনো ভার্জিন। আর অন্যদিকে মানুষ 16-17 বছরেই তাদের ভার্জিনিটি হারিয়ে ফেলে। তো শ্রী তখন কিচ্ছু না বলে চুপ করেই থাকে। এরপর সে মধুকে বলে যে সে শুনেছে পাশের একটি থিয়েটারে মধুবালার মুভি প্রিমিয়ার করা হবে, তো মধু কি তার সাথে সেখানে যাবে? কথা শুনে মধুও তখন রাজি হয়ে যায়। তো তারা পরদিনই থিয়েটারে যাবে বলে ঠিক করে। তাই পরদিন একেবারে সময় মতো শ্রী একটি গাড়ি নিয়ে মধুর বাসার সামনে চলে আসে তাকে সেখান থেকে পিক করার জন্য। কিন্তু তখন মধু গাড়িতে উঠেই বুঝতে পারে যে শ্রী ঠিক করে গাড়ি চালাতে পারে না। তাই তখন সে শ্রীর কাছে জিজ্ঞেস করে যে সে আদৌ গাড়ি চালাতে পারে। তো শ্রী জানায় যে সে আসলে তেমন করে পারে না, কিন্তু তাকে ইমপ্রেস করার জন্য চালানোর চেষ্টা করছিল। কথা শুনে তো মধু হাসতে থাকে, তার কাছে স্ত্রীকে অনেক বেশি কিউট লাগতে থাকে। তো এরপরই তারা দুজন মিলে মুভি দেখতে যায়। তখন সাহস করে স্ত্রী মধুকে বলেই দেয় যে সে ভার্জিন, আর এর আগে কখনো তার কোনো গার্লফ্রেন্ডও হয়নি। এসব শুনে তখন মধু তাকে বলে যে এর জন্যই তো সে তাকে অনেক বেশি পছন্দ করে ফেলেছে, কারণ সে সবার থেকে অনেক আলাদা এবং সব সময় লজ্জা পায়। এই জিনিসটাই তার কাছে অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগে। তো স্ত্রী তখন তার বলা কথাগুলো শুনে অনেক খুশি হয়ে যায় আর মনে মনে নিজেকে নিয়ে বেশ কনফিডেন্ট ফিল করতে শুরু করে। এরপর থেকেই তারা একসাথে আরো সময় কাটাতে থাকে, একসাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, অনেক নতুন নতুন জিনিস এক্সপ্লোর করতে থাকে। তাছাড়া একদিন তো তারা দুজনে মিলে সুশান্তের ফটোগ্রাফি স্টুডিওতে গিয়ে ছবিও তোলে। তাদেরকে একসাথে অনেক বেশি কিউট লাগছিল। এরপর আমাদেরকে দেখানো হয় মধু তার দাদির সাথে স্ত্রীর কথা শেয়ার করে। সে তাকে বলে যে তার আসলেই স্ত্রীকে অনেক পছন্দ হয়েছে। দাদিও তখন তাকে বলে যে স্ত্রীর সাথে থাকলে মধুকে অনেক হাসি খুশি লাগে, এটা সেও খেয়াল করেছে। তো দাদির কাছ থেকে এই কথা শুনে তো মধু তখন ব্লাশ করতে থাকে। এরপরই আমাদেরকে দেখানো হয় দুই পরিবারে মধু আর স্ত্রীর এঙ্গেজমেন্টের জন্য প্রিপারেশন নেওয়াও শুরু হয়ে যায়। তার মধ্যে স্ত্রীর ভাতিজি তমা অর্থাৎ দিলীপের মেয়ের একটি ফরেন ইউনিভার্সিটির অ্যাডমিশন রেজাল্ট আসে, আর সেখানে সে সিলেক্ট হলে অনেক বেশি খুশি হয়ে যায় আর তার বাবার সাথেও শেয়ার করে। কিন্তু তার বাবা এটা শুনে খুব একটা খুশি হয় না। দিলীপ তাকে বলতে থাকে যে সে পড়াশোনা করেছে ভালো কথা, কিন্তু সে যেন এর পাশাপাশি ঘরের কাজবাজের দিকেও নজর দেয়। সে তো একটা মেয়ে মানুষ, তাই না? ঘরের কাজ তো তাকে করতেই হবে। তখন কথা শুনেই তো তোমার মনটা খারাপ হয়ে যায়। সে কত বেশি এক্সাইটেড ছিল, কিন্তু তার বাবা তো তার মনটাই ভেঙে দিল। এদিকে সে তার স্বপ্ন নিয়ে এগোতে যাচ্ছে, কিন্তু অন্যদিকে তার নিজের বাবাই তাকে ঠিকমতো পড়াশোনায় ফোকাস করতে দিচ্ছে না। যাক, তো এরপর দেখানো হয় মধুর পরিবার থেকে স্ত্রীর পুরো পরিবারকে দাওয়াত দেওয়া হয়। যেহেতু মধু আগে থেকে পিয়ানো বাজাতে পারত এবং স্ত্রীও তাম্বুরা বাজাতে পারত, তাই তারা একসাথে ফিউশন করে একটা সুন্দর গানও পারফর্ম করে। আর তাদের এই ডুও সবাই অনেক বেশি পছন্দ করে। সবাই তো তাদের দুজনের অনেক প্রশংসা করছিল। আর দাদির কাছে তো স্ত্রীর পারফরমেন্স অনেক বেশি ভালো লাগে, সেও তাকে তার নাচ জামাই হিসেবে পছন্দ করে নিয়েছিল। সবশেষে মধু আর স্ত্রী মিলে মধুর রুমে যায় আর আলাদা করে কথা বলতে থাকে। তখন স্ত্রী মধুকে তার বইয়ের থেকে বের করে একটা ফুল দেয় আর বলে যে ছোটবেলা থেকে এই ফুলকে সে বুকমার্ক হিসেবে ব্যবহার করে। তো তখন মধু তার থেকে ফুলটি নিয়ে তার বইয়ের মধ্যে রেখে দেয়। এরপর সে স্ত্রীকে বলে যে সে তো ছোটবেলা থেকেই অনেক বেশি অ্যাট্রাকটিভ, তার এসব কর্মকাণ্ড তার বেশ ভালো লাগছে, কারণ আজকালকার যুগে কেউ তো বইয়ের মধ্যে ফুল রাখে না। তার এই সবকিছু মধুর খুব ভালো লাগছে। এসব শুনে তখন স্ত্রীর মনটাই খারাপ হয়ে যায়, যা দেখে মধু তাকে বলতে থাকে যে সে এখানে তার প্রশংসা করছে, কিন্তু সে কিনা প্রশংসা শুনে মুখ ভার করে নিয়েছে। এটা কেমন কথা? স্ত্রী তখন তাকে বলে আসলে ছোটবেলা থেকে তার প্রশংসা শোনার অভ্যাস নেই তো, আর তাছাড়া একাকী মানুষের জন্য খুশির মুহূর্ত হোক বা দুঃখের মুহূর্ত সব সময় একই এক্সপ্রেশন থাকে। তো তখনই মধু স্ত্রীকে তার সাথে ডান্স করার জন্য ডাকে। তারা তখন অনেক কাছাকাছি থাকলে স্ত্রী তাকে বলতে থাকে যে সে কখনো কোনো মেয়ের এত কাছে যায়নি। তখন মধু তাকে তার আরো কাছে ডাকে আর তাকে আদর করে ড্যাডি বলে ডাকে। স্ত্রীও তখন তাকে মমি বলে ডাকে। ঠিক সেই মুহূর্তে সেখানে স্ত্রীর ভাবি অর্থাৎ কুসুম চলে আসে আর তাদেরকে এভাবে মমি ড্যাডি বলে ডাকতে শুনে দ্রুত নিচে এসে মন খারাপ করে বসে থাকে। সবাই তো এই ব্যাপারটা খেয়াল করে আর তাকে জিজ্ঞেস করে যে তার কি হয়েছে, সে এমন মন খারাপ করে আছে কেন। তখন সে জানায় যে তার মধু আর স্ত্রীর জন্য খুব খারাপ লাগছে। সে ছোটবেলা থেকে স্ত্রীর জন্য এত কিছু করলো, তারপরেও স্ত্রীর তার মা বাবার কথা মনে পড়ছে। এটা শুনে তো
তখন শ্রী আর মধু নিজেদের হাসি থামাতে পারছিল না। তাও কোনোভাবে তারা নিজেদেরকে কন্ট্রোল করে। আর এরপর তাদের দুই পরিবার এসে তাদেরকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে। কতই না ইনোসেন্ট তারা সবাই। তো এরপরই দেখানো হয় তাদের এঙ্গেজমেন্টের দিন চলে আসে। সবকিছু অনেক সুন্দর করে সাজানো হয়। সবাই তো বেশ হ্যাপি ছিল। শ্রীও তো এই দিন অনেক বেশি খুশি ছিল। ফাইনালি সে 1 থেকে 2-এ পরিণত হচ্ছে। তো মধু সেখানে আসে আর সবাই মিলে ধুমধাম করে তাদের এঙ্গেজমেন্টের পর্ব শেষ করে। এই প্রোগ্রামে সবাই বেশ এনজয় করে। তো এরপরই দেখানো হয় শ্রী আর মধু স্টেজে বসেছিল। তখন মধু শ্রীকে মজা করে কল করার নাটক করে। শ্রীও তখন তার কল রিসিভ করে। এরপর মধু তার সাথে প্রেম আলাপ করতে থাকে এবং শেষে তাকে বলতে থাকে যে সে কি তাকে শুধু শ্রী বলে ডাকতে পারবে। তো সে তাকে এমন ভাবে ডাকে যে তখন শ্রী তার সাথে কথা বলা সেই কল গার্লের কথা মনে করে। সেই মেয়েটিও তাকে ঠিক এমন ভাবেই ডেকেছিল। এটা রিয়েলাইজ করার সাথে সাথেই তো শ্রী তখন একদমই চুপ হয়ে যায়। তো কোনোভাবে এঙ্গেজমেন্টের পার্টি শেষ করে সে তার বাসায় আসে। আর সেই রাতেই সে ওই অ্যাপে আবারও লগ ইন করে আর সেখানে মধু নামে কাউকে খোঁজার চেষ্টা করতে থাকে। কিন্তু অনেক খুঁজেও সে পায় না। তবুও সে শিওর হয়ে যায় যে সেদিন রাতে তাকে মধুই কল করেছিল। তো মধু এমন একটি অ্যাপে ছিল এটা জেনে তো শ্রী তখন প্রতারিত অনুভব করতে থাকে। তার মনে হয় যে মধু তার সাথে প্রতারণা করেছে। এসব ভেবে তার তো অনেক বেশি খারাপ লাগতে থাকে। তাই পরবর্তী দিনই সে তার বন্ধু সুশান্তের সাথে দেখা করে আর তাকেও এই ব্যাপারে সবকিছু খুলে বলে। সুশান্ত এইসব শুনে বলতে থাকে যে তার তো এসব বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে। সে বলতে থাকে যে সে তো ভেবে রেখেছিল যে সে তার ভাবিকে ভাবিমা বলে ডাকবে, কিন্তু সেই ভাবি কিনা এই ধরনের অ্যাপ ইউজ করলো। সুশান্ত আরো বলে যে এই অ্যাপ আর না হলেও 80,000 পুরুষ ইউজ করে। মধু যদি 1 মাসের জন্য অ্যাক্টিভ থেকে থাকে তাহলেও না জানি সে কত ছেলেদের সাথে কথা বলেছে। এইসব কথা শুনে তো শ্রী এটা নিয়ে আরো বেশি জঘন্য অনুভব করতে থাকে। সে তখন কল্পনা করতে থাকে যে মধু এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর তার পেছন পেছন তাদের এলাকার ছেলেরা খারাপ ইন্টেনশন নিয়ে যাচ্ছে। শ্রী তো কোনোভাবেই স্থির হতে পারছিল না। এদিকে এঙ্গেজমেন্টের পর থেকে শ্রী মধুর সাথে কোনো রকম কন্ট্যাক্টও করছিল না, যার জন্য মধু তো অনেক বেশি চিন্তায় পড়ে যায়। তো এরপরই দেখানো হয় শ্রী সবকিছু এড়াতে 15-16 দিনের জন্য তার বাড়ি থেকে অন্য জায়গায় চলে যাচ্ছিল। তখনই আমরা দেখতে পাই মধু সেখানে বাসে শ্রীকে দেখতে পায় আর তার সাথে কথা বলার জন্য চলে আসে। এরপরে সে তার কাছে জিজ্ঞেস করে যে সে এভাবে তাকে ইগনোর কেন করছে, কি সমস্যা। শ্রী তো তখন অনেক রেগে যায় আর তাকে বলে যে মধু তো সবটা জেনেও না জানার নাটক করছে। শ্রী জেনে গেছে যে সে আপ জেসা কই নামক একটা অ্যাপে ছিল। তখন মধু তাকে বলে যে শ্রীও তো সেই অ্যাপেই ছিল, সে থাকতে পারলে মধুর থাকতে কি সমস্যা। তখন শ্রী তাকে বলে যে ব্যাপারে সে তাকে আগে কেন বলেনি। মধু বলে যে সে তো এখন পর্যন্ত অনেক কিছুই তার সাথে শেয়ার করতে পারেনি, সময়ই হয়ে ওঠেনি। কিন্তু তখন তো শ্রী তার সাথে আর কোনো কথাই বলতে চাচ্ছিল না, তাই সে সেই বাস থেকেই নেমে যায়। কিন্তু মধু তো তার পেছন পেছন যায়। তখন শ্রী তাকে বলে যে তাকে সে একটি ভালো মেয়ে মনে করেছিল, কিন্তু সে কিনা ফোনের মাধ্যমে ছেলেদেরকে কল সার্ভিস দেয়। তখন মধু তাকে বলে যে সে কোনো সার্ভিস দেয় না, সেখানে সে নিজেও সাবস্ক্রিপশন টাকা দিয়ে কিনেছে, ঠিক শ্রীর মতোই। হ্যাঁ, সে মানছে যে সে 2 মাসের জন্য সে অ্যাপ ইউজ করেছে এবং বিভিন্ন ছেলের সাথে কথাও বলেছে, কিন্তু সবসময় সব ছেলে তার কাছে এটাই জানতে চেয়েছে যে সে কি পড়ে আছে। কিন্তু শ্রী একমাত্র ব্যক্তি যে কিনা সে খাবার খেয়েছে কিনা সেটা জানতে চেয়েছিল। আর সে তখনই শ্রীর প্রেমে পড়ে যায়। এরপর 1 মাস ধরে অনেক চেষ্টা করে তাকে খুঁজে বের করে। এরপরই তার পরিবারের মাধ্যমে বিয়ের প্রস্তাব পাঠায়। এই সবকিছু শোনার পরও শ্রী তাকে বলে যে সে তার সত্যিটা জানার পরে আর তার সাথে বিয়ে করতে পারবে না, কারণ সে একটা ভদ্র পরিবার থেকে বিলং করে আর ভবিষ্যতেও সে নিজের একটা ভদ্র পরিবারই চায়। এটা বলেই সে তার হাত থেকে এঙ্গেজমেন্ট রিংটা খুলে মধুর হাতে দিয়ে দেয়। তার এমন ব্যবহার আচার আচরণ দেখে মধু অবাক হয়ে যায় আর তাকে বলতে থাকে যে সে তাকে সবার থেকে অন্যরকম ভেবেছিল, কিন্তু সেও বাকি ছেলেদের মতোই হিপোক্রেট। এটা বলেই সে তার হাত থেকেও রিং খুলে সেটা স্ত্রীর কাছে দিয়ে সেখান থেকে চলে যায়। মধু সেদিন অনেক বেশি কষ্ট পেয়েছিল। তো এরপরই দেখানো হয় শ্রী তার বাসায় চলে আসে। সেখানে তাদের বিয়ের আরো অনেক প্রস্তুতি নেওয়া হচ্ছিল। সবাই তো এসব নিয়েই ব্যস্ত। আর তার মাঝখানে গিয়েই শ্রী সবাইকে জানায় যে তার বিয়ে ক্যান্সেল হয়ে গেছে। এ কথা শুনে তো স্ত্রীর পুরো পরিবার অনেক বেশি অবাক হয় আর তাদের বিয়ে ভেঙে যাওয়ার কারণটা জানতে পেরে তারা মধু এবং তার পরিবারের উপরও অনেক বেশি রেগে যায়। বিশেষ করে দিলীপ, সে তো সবাইকে নিয়ে সোজা মধুদের সাথে দেখা করতে যেতে থাকে, যাতে করে সে সেখানে গিয়ে তাদেরকে জানাতে পারে যে তাদের মেয়ে কিভাবে এমন একটি অ্যাপে থাকতে পারে, আর এই নিয়েই সে ঝামেলা করবে তাদের সাথে।
অন্যদিকে তখন মধুর পরিবারও মধুর কাছ থেকে সবটা জানে, আর তারাও ঝামেলা করার মনোভাব নিয়েই বসে থাকে। এরপরে দুই পরিবার মুখোমুখি হলে তাদের মধ্যে তুমুল ঝগড়া হয়। দুই পক্ষের সবাই একে অন্যকে ব্লেম করতে থাকে। যাক, তো তাদের মধ্যে সবকিছু শেষ করে স্ত্রী এবং তার পরিবার বাসায় ফিরে আসে। পরবর্তী দিন দিলীপ স্ত্রীর কুণ্ডলী দেখানোর জন্য বাসায় পুরোহিত ডেকে আনে। পুরোহিত তখন তাকে বলে যে স্ত্রীর কুণ্ডলিতে দোষ রয়েছে, আর এই দোষ কাটানোর জন্য তাকে একটি গাছের সাথে বিয়ে দিতে হবে। তখন তারা পুরোহিতের কথা মতো স্ত্রীর একটি গাছের সাথে বিয়েও দিয়ে দেয়। এরপর আবারও নতুন করে স্ত্রীর জন্য মেয়ে দেখতে তার বন্ধু সুশান্ত তাকে ছবি তুলে দেয়। কিন্তু ছবি তোলার সময় সুশান্ত বুঝতে পারে যে স্ত্রী এই সবকিছু নিয়ে একদমই খুশি না। সে বুঝতে পারে যে স্ত্রীর আবারও সবকিছু করতে কষ্ট হচ্ছে। প্রত্যেকটা মুহূর্তে তার মধুর কথা মনে পড়তে থাকে। সে আবারও আগের মতো একা হয়ে যায়। এদিকে মধুরও একই অবস্থা ছিল, তারও শুধুই স্ত্রীর কথাই মনে পড়ে। কিন্তু অলরেডি তাদের দুজনের রাস্তায় পরিবর্তন হয়ে গেছে, তাই তারা দুজনেই নিজেদের থেকে মুভ অন করার চেষ্টা করে। এরপর একদিন দেখানো হয় মধুর মেশো বিয়ের ভেন্যুর লোকের সাথে অনেক চিৎকার চেঁচামেচি করছিল, কারণ তারা তাদের বুকিং ক্যান্সেল করছে না, আর তাদের কাছে বুকিং এর পুরো টাকাটা চাচ্ছে। তখন এটা নিয়ে মধু বলতে থাকে যে ভেন্যু ক্যান্সেল করার কি দরকার, তাদের পরিচিত সিঙ্গেল শঙ্কর মামা তো আছেই, তার সাথে সে বিয়ে করে নিবে। আসলে তখন তারা মজা করছিল। সেই সময় শঙ্কর তাকে বলে যে ভেন্যুর জন্য সে তাকে বিয়ের পিড়িতে বসাতে পারবে না, কিন্তু সে শিওর মধু খুব জলদি তার জন্য বেস্ট কাউকে পেয়ে যাবে, যে কিনা তাকে কোনো কিছু নিয়েই জাজ করবে না। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে কুসুমকে দেখানো হয়। সে সবার জন্য অনেক মজার রান্না করে। এরপর টেবিলে বসে সে তার মেয়ে তমাকে ইশারা দেয়। তমা তখন তার বাবাকে বলে যে তার কলকাতা থেকে একটা সেমিনারে জয়েন করার ইনভিটেশন এসেছে, যার জন্য তাকে কলকাতা গিয়ে কিছুদিন থাকতে হবে। একথা শুনে তার বাবা তাকে বলে যে সে তাকে একা কোথাও যেতে দিবে না। তখনই কুসুম বলে ওঠে যে সে যাবে তোমার সাথে। এটা শুনে দিলীপ বলে যে তারা দুজনই এখান থেকে চলে গেলে এখানে রান্নার কাজ কে করবে। তখন কুসুম বলে যে সে তার বন্ধুর ওয়াইফকে সবটা শিখিয়ে দিয়েছে, সেই তাদের জন্য এই কয়দিন রান্না করে দিবে। তখন দিলীপ আবার তমাকে বলে যে কিন্তু তমা কবে থেকে কাজ শিখবে, সে তো বাসার কোনো কাজই এখনো পর্যন্ত করতে পারে না, তাকে তো এটা শিখতে হবে। এটা শুনে তখন আবারও তমার মন খারাপ হয়ে যায়। আসলে প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক মানুষেরই তো বাসার সব কাজ জানা উচিত, রান্নাটাও। কিন্তু দিলীপের মতো মানুষরা শুধু মেয়েদেরকেই এই কাজের জন্য যোগ্য বলে মনে করে। যাক, তো এরপর দিন দেখানো হয় শ্রী তমা এবং কুসুমকে কলকাতা যাওয়ার জন্য রেল স্টেশনে এগিয়ে দেওয়ার জন্য যায়। তখন তার সাথে তার বন্ধু সুশান্ত ছিল। সুশান্ত তখন শ্রীর সাথে মধুকে নিয়ে কথা বলতে যায়। তখন শ্রী তাকে বলে যে মধুটা আবার কে। সুশান্ত এই কথা শুনে খুব খুশি হয় আর বলতে থাকে যে স্ত্রীকে অলরেডি মুভ অন করতে দেখে তার ভালোই লাগছে। তখন এই জিনিসটা তমা খেয়াল করে। এরপর তমা স্ত্রীকে বলে যে তার এভাবে মুভ অন করার নাটক করতে হবে না। সে খুব ভালোভাবেই বুঝতে পারছে যে তার জন্য মধুকে ভুলে যাওয়া এত সহজ না, কারণ মধুই একমাত্র যে কিনা তার সব দোষ ত্রুটি মেনে নিয়ে তাকে পছন্দ করেছিল এবং মন থেকে তাকে বিয়ে করতে চেয়েছিল। কিন্তু স্ত্রী খুবই তুচ্ছ কারণে তার সাথে বিয়েটা ক্যান্সেল করে দিয়েছে। ওই অ্যাপ ব্যবহার করে যদি মধু কোনো দোষ করে থাকে তাহলে স্ত্রীও দোষ করেছে, তাহলে সে খামোখা কেন শুধু মধুকেই ব্লেম করছে। তো এসব বলে তমা ট্রেনে করে সেখান থেকে চলে যায়। স্ত্রীর ইমোশনগুলো আবারও ব্যাক করতে থাকে। সে আর কন্ট্রোল করতে না পেরে তার বন্ধুর সামনেই কান্নাকাটি করে আর তাকে বলে যে সে মধুকে অনেক চেষ্টার পরেও ভুলতে পারছে না। একথা শুনে সুশান্ত তাকে বলতে থাকে যে সে এখন ড্রিঙ্ক করে আছে, এর জন্যই তার মধুর কথা মনে পড়ছে। সকালে নেশা কেটে গেলেই মধুর কথাও তার মাথা থেকে চলে যাবে, কিন্তু স্ত্রীর পক্ষে তো মধুকে ভুলে যাওয়া সম্ভবই না। তখন সুশান্ত তাকে জোর করতে থাকে যে তাকে মধুকে ভুলে যেতেই হবে। তাছাড়া সে যদি মধুর সাথে সবটা ঠিক করার জন্য কলকাতা যেতে চায় তাহলে তাকে সুশান্তের লাশের উপর থেকে যেতে হবে। স্ত্রী তো তখন এসব নিয়েই ভাবতে থাকে। কিন্তু পরদিনই আমরা দেখতে পাই যে সে মধুর সাথে দেখা করার জন্য তার একাডেমিতে পৌঁছে গেছে। সেখানে গিয়ে সে রিসেপশনিস্টের কাছে মধু বোস কোথায় আছে সেটা জানতে চায়। ঠিক তখনই স্ত্রী কল্পনা করতে থাকে যে মধু তখন তার কাছে দৌড়ে আসছে এবং তাকে জড়িয়ে ধরেছে, কিন্তু এমনটা আসলে হয় না। যাক, তো মনের মধ্যে আশা নিয়ে স্ত্রী মধুর সাথে লাইব্রেরিতে দেখা করতে যায়। কিন্তু সে মধুর সাথে দেখা করবে তার আগেই মধুর কাছে সেই নামিত চলে আসে। নামিতের মধুর সাথে অনেকদিন পর দেখা হয় আর সে তার কাছে তার আগের আচরণের জন্য ক্ষমাও চায়। সে মধুকে বলে যে সেইবার সে বোকার মতো অনেক বড় ভুল করে ফেলেছে, তাই মধু যেন তাকে শেষবারের মতো ক্ষমা করে দেয়। কিন্তু মধু তখন জানায় যে সে তার কাছে ক্ষমা চাইতে অনেক বেশি দেরি করে ফেলেছে। নামিত বলতে থাকে সে জানতে পেরেছিল তার ওই বয়স্ক আঙ্কেলের সাথে বিয়ে হচ্ছে। সে তাই খবর পেয়ে ভেবেছিল তার হয়তো অনেক দেরি হয়ে গেছে, কিন্তু যখন সে জানতে পারে যে তাদের বিয়েটা ভেঙে গেছে তখন সে একটুও সময় নষ্ট করেনি।
সোজা তার কাছে চলে এসেছে। তো এইসব কথা তখন শ্রীও পাশ থেকে শুনে নেয়। এদিকে দেখানো হয় নামিত লাইব্রেরিতে বসে মধুর কাছে ক্ষমা চাইতে থাকে, যার জন্য বাকি স্টুডেন্টদের পড়াশোনা করতে সমস্যা হচ্ছিল। তাই মধু তাকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায়। শ্রীও তখন তাদেরকে ফলো করতে করতে সেই রেস্টুরেন্টে গিয়ে পৌঁছায়, আর দূর থেকে তারা কি করছে না করছে সেটা দেখতে থাকে। তাদেরকে একসাথে হাসাহাসি করতে দেখে শ্রীর তো অনেক বেশি হিংসা হচ্ছিল। সে আর নিজেকে আটকে রাখতে পারে না, এই জন্য সোজা মধুর কাছে চলে যায় আর তাকে বলতে থাকে যে সে একটা কাজে কলকাতা এসেছিল আর এখান থেকেই যাচ্ছিল। তখন মধুকে দেখে ভাবলো তার সাথে দেখা করেই যাক। এরপর স্ত্রী নামিতের সাথে পরিচিত হয়। তারপর সে মধুকে বলে যে সে তার সাথে একা কিছু কথা বলতে চায়। তখন মধু নামিতকে কিছুক্ষণের জন্য বাইরে গিয়ে অপেক্ষা করতে বলে। এরপর স্ত্রী মধুকে বলতে থাকে যে তার জায়গায় অন্য কোনো ছেলে থাকলেও মধুর একটি কল অ্যাপে থাকার বিষয়টা সে সহ্য করতে পারত না, আর এর জন্যই শ্রী সেই সময় তার সাথে রিয়্যাক্ট করেছে। কিন্তু সে এখন নিজেকে শান্ত করে নিয়েছে আর মধুকে তার কাজের জন্য ক্ষমা করে দিয়েছে। মধু যেন এরপর থেকে লিমিটের মধ্যে থাকে। তখন এ কথা শুনে মধু তাকে জিজ্ঞেস করে তো তার লিমিট কতটুকু। শ্রী তো তার প্রশ্ন বুঝতে পারে না। তখন মধু বলে যে সে ভেবেছিল যে শ্রী হয়তো নিজেকে পরিবর্তন করে ফেলেছে, কিন্তু না, সে তো মোটেই পরিবর্তন হয়নি। সে তো এখনো তাকে জাজ করে যাচ্ছে, তাকে কন্ট্রোল করতে চাচ্ছে আর লিমিটের মধ্যেও রাখতে চাচ্ছে। কিন্তু শ্রী তো এটাই জানে না যে ভালোবাসা সবসময় সমানে সমানে হতে হয়। দুজনের সম্পর্কের মধ্যে একজনকে কখনো ছোট করে দেখতে হয় না, তারা দুজনেই সমান এটা মানতে হয়। কিন্তু সে বুঝতে পেরে গেছে যে শ্রী এমনটা কখনোই মানতে পারবে না, তাই সেও তার সাথে সবকিছু আর ঠিক করতে চায় না। তাদের দুজনের আলাদা থাকাই সবচেয়ে ভালো, এটা বলেই সে সেখান থেকে উঠে চলে যায়। শ্রীও যে তখন কি করবে কিছুই বুঝতে পারছিল না। দ্বিতীয়বারের মতো আবারও সে মধুকে হারিয়ে ফেলল। তো এরপরই দেখানো হয় শ্রীর কাছে তার ভাই দিলীপের কল আসে। সে তাকে বলে যে তারা হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছে। না তার মেয়ে কল ধরছে, না তার বউ কুসুম কল ধরছে। শ্রী তখন তার কাছে জানতে চায় যে সে কলকাতা কেন এসেছে। দিলীপ বলে যে তাদের ভেন্যুর টাকা দেয়া নিয়ে ঝামেলা হয়েছে, সেটা মিটমাট করতে যেতে হবে। এরপর স্ত্রী তাদের সাথে মিলে ভেন্যুর দিকে যেতে থাকে। তখন তারা রেড লাইটে আটকে গেলে তাদের পাশের গাড়িতেই কুসুমকে দেখতে পায়। দিলীপ তখন তার সাথে কথা বলতে গেলে কুসুমের পাশে তাদের সেই প্রতিবেশী শঙ্করকে দেখতে পায়। আর এটা দেখে তারা তো সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। কুসুমও তাদের দেখে চুপ হয়ে যায় আর গ্রিন লাইট আসলে গাড়ি চালিয়ে সেখান থেকে অন্যদিকে চলে যায়। দিলীপ বা শ্রী কেউই তো বুঝতে পারছিল না যে কুসুম শঙ্করের সাথে কি করছে, তাই তারা তখন তাড়াতাড়ি করে আপাতত ভেন্যুতে পৌঁছায়। এরপর সেখানে গিয়ে কুসুমের সেখানে আসার জন্য অপেক্ষা করতে থাকে। সে আসলেই দিলীপ তার কাছে জানতে চাইবে যে সে শঙ্করের সাথে কি করছিল। তো কিছুক্ষণের মধ্যেই দেখা যায় সেখানে মধু, তার পরিবার এবং তার সাথে কুসুমও চলে আসে। কুসুম তখন নিজে থেকে দিলীপের কাছে এসে দাঁড়ায়। দিলীপ তখন তার কাছে জানতে চায় যে তার সাথে শঙ্করের সম্পর্ক কবে থেকে চলছে। এর উত্তরে কুসুম তাকে বলতে থাকে যে কবে থেকে চলছে তা দিয়ে কি আসে যায়। তবুও যখন সে জানতে চাচ্ছে তাহলে সে বলে দিচ্ছে যে যখন শঙ্কর স্ত্রীর জন্য মধুর সম্বন্ধ নিয়ে এসেছে তখন থেকেই তাদের মধ্যে কথা হওয়া শুরু হয়, আর ধীরে ধীরে তাদের সম্পর্ক আরো বেশি গভীর হতে থাকে। এখন হয়তো দিলীপ ভাবছে যে সে এমনটা কিভাবে করতে পারল, সে তো এমন কখনো ছিল না। আসলে কুসুম দিলীপের সাথে তার সম্পর্ক ঠিক করার অনেক চেষ্টা করেছিল। এত বছর ধরে সে একাই এফোর্ট দিয়ে যাচ্ছিল, কিন্তু দিলীপ কখনো তাকে না সম্মান দিয়েছে আর না ভালোবাসা। সে তাদের সম্পর্কে সামান্য এফোর্টটুকু দেয়নি। কুসুমকে সবসময় শুনতে হয়েছে যে সে কিছুই করতে পারে না। দিলীপ সবার সামনে যে কোনো সময় তাকে মূর্খ বলে অপমান করেছে। তার এই সকল কথার জন্য সে নিজের উপরই ডাউট করতে শুরু করেছিল। তার মনে হতো যে সেই হয়তো তার অযোগ্য, কিন্তু এরপর শঙ্কর তার জীবনে আসে আর তাকে সম্মান দেয়, ভালোবাসা দেয়। যেই বন্ধুত্বের সম্পর্ক সে দিলীপের সাথে করতে চেয়েছিল সেই সম্পর্ক তার শঙ্করের সাথে হয়ে যায়। তখন দিলীপ এই সবকিছু শুনে অনেক অবাক হয় আর কুসুমকে বলতে থাকে যে সে তাকে মজা করে কিছু বলে দিয়েছে আর তা তার কাছে ইনসাল্ট বলে মনে হয়েছে। কুসুম তখন তাকে বলে যে সে তাকে ইনসাল্ট করে সবার সামনে মূর্খ বলতে পারে না আর এটাকে কোনোভাবেই মজা বলা যায় না। তো তখনই পাশ থেকে দিলীপের বন্ধু তাকে বলতে থাকে যে সে যেন এখনের জন্য বিষয়টা ছেড়ে দেয়। ভাবির মন অন্যদিকে চলে গেছে, কিছুদিন পর আবার সব ভুলে ফিরে আসবে। তো তখন তমা সেখানে এগিয়ে আসে আর বলে যে তার মা পথভ্রষ্ট হয়নি, সেই 28 বছর সংসার করার পর অবশেষে ঠিক পথে গিয়েছে। তার মা একজনকে ভালোবেসেছে আর তার সাথে থাকাটাই সে ডিজার্ভ করে। দিলীপ তো তখন হঠাৎ করে অনেক বেশি ঘাবড়ে যায়। সে কুসুমের দিকে অবাক হয়ে জিজ্ঞেস করতে থাকে যে সে কি তাকে ছেড়ে যাচ্ছে।
কুসুম তখন তাকে বলে যে দিলীপকে যদি 3 বেলার খাবার এবং ওষুধ ঠিকমতো দেওয়া হয় তাহলে সে বুঝতেও পারবে না যে সে তার কাছে নেই। দিলীপ তখন বুঝতে পারে যে আসলেই সে কুসুমকে কখনো সময় দেয়নি। কুসুম সব সময় একাই ছিল, কিন্তু এর পরও দিলীপ যে সে যেই ভুল করেছে এর জন্য সে যেন তার কাছে ক্ষমা চেয়ে নেয়। সে তাকে ক্ষমা করে দিবে আর তাকে তার সাথেই রাখবে। তখনই স্ত্রী সেখানে এগিয়ে আসে আর তার ভাইকে বলে যে ভাবি কিসের জন্য ক্ষমা চাইবে? আজীবন সে চুপচাপ একাকী জীবন কাটিয়েছে, এখন মাত্র সে তার জীবনটা একটু উপভোগ করতে শুরু করেছে, তাই সেও এখন তার ভাবির পক্ষে। এরপরই সে তার ভাবিকে বলে যে সে চায় তার ভাবি যেখানে বেশি খুশি থাকবে সে যেন সেখানেই থাকে, আর তার জন্য তার ভালোবাসা আগের মতোই থাকবে। কুসুম তো তখন তার কথা শুনে অনেক খুশি হয়ে যায়। এরপর তারা সবাই ওখান থেকে চলে যায়। দিলীপ তো এত বেশি কষ্ট পেয়েছিল যে সে ওখানেই একা দাঁড়িয়ে থাকে। এরপর দেখানো হয় শ্রী তার ভাবি শঙ্কর এবং মধুর সাথে একই গাড়িতে করে ব্যাক করছিল। তখন মধুর কাছে বাসা থেকে কল আসে আর তাকে জানানো হয় যে তার দাদি অসুস্থ হয়ে পড়েছে। তখন তারা সবাই মিলে দাদিকে দেখার জন্য চলে যায়। তো সেখানে গিয়ে মধু জানতে পারে যে দাদির শরীরের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। তখন মধু বলে যে তাদের উচিত দাদিকে হাসপাতালে নিয়ে যাওয়া, কিন্তু তখন মধুর মা বলে যে তার দাদি বলেছিল যে সে আর হাসপাতালে যেতে চায় না। মধুর মন তখন অনেক খারাপ হয়ে যায়। সে তখন বাইরে এসে মন খারাপ করে বসে থাকে। সেই সময় তার কাছে শঙ্কর যায়। মধু তাকে বলে যে সামনের দুর্গাপূজা নিয়ে তার দাদি কত বেশি এক্সাইটেড ছিল, কিন্তু এটা কি হয়ে গেল। তো সেখানে তখন স্ত্রীও আসে আর এই কথা শুনে সে বলতে থাকে যে তাহলে তো তারা দাদির জন্য কালী পূজার আয়োজন করতে পারে, কারণ পূজা 7 দিন পর হলেও বাকি, মায়ের পুজো তো যে কোনো সময় করা যায়। শঙ্করের কাছেও এই আইডিয়াটা অনেক ভালো লাগে, তাই সে বলে যে তাহলে তারা এমনটাই করবে আর তাকে প্রিপারেশনে হেল্প করার জন্য স্ত্রীকেও এখানে থাকতে বলে। স্ত্রীও এতে রাজি হয়ে যায়। তাছাড়া রাতে কল করে তার বন্ধুকেও পূজার জন্য সে এখানে আসতে বলে। পরদিন সকাল সকালে স্ত্রী শঙ্করের সাথে গিয়ে দেবীমাকে তাদের বাসায় নিয়ে আসে। এরপর সবকিছু করে পূজার প্রিপারেশন নিতে থাকে। এসবের মধ্যে সে সবসময় শুধু মধুকেই খুঁজছিল। মধুও তখন স্ত্রীকে খোঁজে আর তাকে দেখলেই তার দিকে তাকিয়ে থাকে। তাদের দুজনেরই আসলে কষ্ট হচ্ছিল, কিন্তু তারা কেউই সেটা শেয়ার করছিল না। এদিকে তখন সেই পূজাতে মধুর এক্স নামিত চলে আসে। মধুর সাথে তাকে দেখে তো স্ত্রী আরো কষ্ট পাচ্ছিল। যাক, তো প্রিপারেশন শেষে তারা সবাই মিলে সেজেগুজে মায়ের পুজো করে। পুজোর কথা শুনে দাদিও সুস্থ অনুভব করছিল, সেও সবার সাথে মিলে পুজো করে। এরপর তারা সবাই মিলে দেবী মাকে বিসর্জন দিতে যায়। বিসর্জন শেষে অনেক বৃষ্টি শুরু হয়, যার জন্য সবাই ঘাট থেকে চলে আসে, কিন্তু তারা খেয়াল করে সেখানে শুধু শ্রী এবং মধু দাঁড়িয়ে আছে। মধু সেখান থেকে চলে আসছিল, কিন্তু তখনই শ্রী তাকে ডাকে আর তাকে বলে যে তার পুরো জীবনে স্কুল কলেজে সবাই তাকে লুজার বলে ডাকত, তারপর মধু তাকে হিপোক্রেট বলেছে। কিন্তু এই সবকিছুর সাথে সাথে তার আরো একটা কোয়ালিটি আছে, আর তা হলো সে ভার্জিন। আসলে সে এটাকে ডিসএবিলিটি মনে করে না, কিন্তু মেয়েদের কাছাকাছি যাওয়ার সাহস তার নেই, আর কিভাবে যেতে হয় তাও সে জানে না। তাছাড়া ছোটবেলা থেকে এমন পরিবেশে সে মানুষ হয়েছে যেখানে মেয়েদের ইচ্ছার কোনো গুরুত্ব দেওয়া হয় না। তাদেরও যে মজা করার অধিকার আছে, স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে, এটা কেউ তাকে শেখায়নি। এর জন্যই সে মধুকে তার কাজের জন্য জাজ করে ফেলেছে, কিন্তু সে নিজেকে চেঞ্জ করার চেষ্টা করবে। সে আর মেয়েদেরকে জাজ করবে না। মধুর স্টুডেন্ট হয়ে সে তার কাছ থেকে ভালো চিন্তাধারা কিভাবে রাখতে হয় সেটা শিখতে চায়। কিন্তু মধু যেন সে পরীক্ষায় একবার ফেল করেছে বলে তাকে এক্সপেল করে না দেয়, তাকে যেন রিটেস্ট দিতে দেয়। তখন মধুর চোখে এসব শুনে পানি চলে আসে। শ্রী তাকে বলে যে সে তো তাকে কমপ্লিমেন্ট দিচ্ছে, তাহলে সে তার মুড অফ করে কেন রেখেছে। তখন মধু তার মতো সেম ডায়লগ দেয় যে একা থাকলে মানুষের দুঃখ লাগুক বা সুখ, এক্সপ্রেশন একই রকম হয়। তো তার এই কথা শুনে শ্রী তাকে তার সাথে ডান্স করার জন্য ডেকে নেয়, কিন্তু তখনই হঠাৎ করে শ্রীর নামিতের কথা মনে পড়ে। সে তখন মধুকে জিজ্ঞেস করে যে তাহলে নামিতের কি হবে। মধু বলে যে নামিতের সাথে একদিন সে লাঞ্চ করে নিয়েছে, তার মানে কি সে তার সাথে রিলেশনশিপে চলে গেছে। সে শুধুই তার সাথে বন্ধু হিসেবে আছে, এর বেশি আর কিচ্ছু না। তো এ কথা শুনে তো শ্রী অনেক বেশি খুশি হয়ে যায় আর সে সাথে সাথে মধুকে জড়িয়ে ধরে। আর অবশেষে তাদের সব মনোমালিন্য শেষ হয়ে যায়। তারা যেরকম একে অপরকে ঠিক সেভাবেই আপন করে নেয়। তো এই সুন্দর দৃশ্যের মাধ্যমেই এই গল্পটিরও এখানে হ্যাপি এন্ডিং হয়। আসলে প্রত্যেকটা মানুষেরই স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে, তাই কাউকেই কখনো এসব নিয়ে জাজ করতে নেই। আর লাইফ পার্টনার তো হতে হবে সমানে সমান, দুজন দুজনকে সমান ভালোবাসবে, দুজন দুজনকে সমান রেসপেক্ট করবে, আর অবশ্যই একে অপরকে মুক্তভাবে বাঁচতে দিবে। তাহলে এই জীবনটা হয়ে উঠবে মধুময়। যাক, এই তো ছিল আজকের গল্প। আজকের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে
সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।